আমি অফিস থেকে যখন আমার কোয়ার্টারে ফিরলাম, তখন রাতের খাওয়া দাওয়া করে যখন বিছানায় শুতে যাব, তখন আমার কাছে মনে হল দরজার কাছে কেউ আসছে। আমি একবার ভাবছিলাম যে মনে হয় এটা আমার মনের ভুল, তাই আমি আবার শুয়ে পড়লাম। তারপর দরজার মধ্যে নক করার শব্দ পেলাম। দরজায় নক করতে লাগল। আমি তখন তাড়াতাড়ি দরজার কাছে গেলাম। এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি যখন আমার রুমের দরজাটা খুললাম, তখন আমি যাকে দেখলাম সে একজন সুন্দরী তরুণী একটি মেয়ে। তাকে দেখে আমি অনেক আশ্চর্য হয়ে গিয়েছিলাম, কারণ সে এতটাই সুন্দরী ছিল আমার কাছে মনে হলো সে কোনো মেয়ে না, সে হচ্ছে পরী। তারপর আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি এত রাতে এই বৃষ্টির মধ্যে এখানে কেন? তখন মেয়েটি কান্না করে বলতে লাগল, প্লিজ, আমি খুব বিপদে পড়েছি। আজ রাত আপনার ঘরে থাকতে দিন। কিছু গুন্ডা আমার পিছু নিয়েছে। মেয়েটি বৃষ্টিতে ভিজে গিয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এত রাত কোথায় ছিলেন? তখন মেয়েটি বলল, আমার অফিসে অনেক কাজ ছিল, তাই বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। আমি মেয়েটির কথা শুনে সব বিশ্বাস করে নিলাম, কারণ আমারও তো দুটি যুবতী বোন আছে। তারপর আমি মেয়েটিকে বললাম, আসুন আমার ঘরে। তখন মেয়েটি আমার ঘরে আসলো। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, রাতের খাবার খাবেন? সে বলল, না, খাবো না, জল হলেই চলবে। তারপর আমি মেয়েটিকে কিছু খাবার এনে দিলাম। মেয়েটি খাবারগুলো চুপচাপ খেয়ে নিল। মনে হচ্ছিল মেয়েটি অনেক ক্ষুধার্ত ছিল। যাই হোক, খাবার শেষে আমি মেয়েটিকে বললাম, আপনি বিছানায় খাটে শুয়ে পড়ুন, আর আমি দরজার কাছে সোফায় ঘুমিয়ে পড়ি। মেয়েটি তখন বলল, না, আপনি কষ্ট করবেন কেন? আমি তখন মেয়েটিকে বললাম, আজ আমার বোন যদি বিপদে পড়ত তাহলে আমি কি তাকে ফেলে দিতাম? তাকে কি কোনো কষ্ট দিতাম? তুমি আজ আরাম ঘরে খাটে ঘুমিয়ে যাও। তারপর মেয়েটি আমার কথামতো বিছানায় শুয়ে পড়ল। আমিও সোফায় ঘুমিয়ে গেলাম। মধ্যরাতে হঠাৎ করে মেয়েটি আমার সোফায় আসলো। তারপর ধীরে ধীরে আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম আকাশ। বয়স 25 বছর। আজকে আমাকে নিজের পরিবার ছেড়ে শহরে রওনা হতে হচ্ছে। যদিও আমি 25 বছরের, কিন্তু আমার উপর অনেক দায়িত্ব ছিল। বাবা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই কারণে বাড়ির সমস্ত দায়িত্ব আমার কাঁধের উপর এসে যায়। গ্রামের বাড়িতে থেকে আমি কোনো ভালো চাকরি পাচ্ছিলাম না। ব্যাস কোনো রকমে জীবন কাটানোর মতো একটা ছোটখাট চাকরি করতাম, যাতে বাড়ির অন্য কোনো রকমে চলত। আমার দুজন যুবতী বোন আছে, যাদের বিয়ের সমস্ত দায়-দায়িত্ব আমাকেই বহন করতে হয়। বিধবা মা আছে, তার খরচ আমাকেই পূরণ করতে হবে। আমার আরও বেশি টাকার প্রয়োজন। এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি শহরে গিয়ে টাকা ইনকাম করব, যাতে আমরা সবাই শান্তিতে জীবন কাটাতে পারি। আমি মায়ের ঘরে প্রবেশ করে দেখলাম সে ঘরের মধ্যে বসেছিল, আর তার চোখ দিয়ে জল পড়ছিল। বোনেরাও তার কাছে উদাস হয়ে বসেছিল। আমি যখন তাদের কাছে এলাম তখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কিন্তু আমি তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছে নিলাম, কারণ আমি তাদের সামনে নিজেকে দুর্বল দেখাতে চাইতাম না। আমি মায়ের কাছে গিয়ে তার গলা জড়িয়ে ধরে বললাম, এভাবে আমাকে তুমি বিদায় করো না। সবাইকে বাড়ির জন্য শহরে যেতে হয়। এটা এমন কোনো বড় ব্যাপার না। যদি আমি সেখানে ভালো চাকরি পেয়ে যাই, তাহলে তোমাদের 3 জনকে সেখানেই ডেকে নেব। আমার কথা শুনে হঠাৎ করে আমার মা আরো জোরে কান্না করতে লাগল। আমি ধীরে ধীরে তাকে সান্ত্বনা দিতে লাগলাম, যাতে চুপ হয়ে যায়, কিন্তু তার অবস্থা সময়ের সাথে সাথে খারাপ হয়ে যাচ্ছিল। আমার বোনেরাও চোখের জল ফেলেছিল। আমি তাদের দুজনের মাথায় হাত রেখে ওদের সাহস দেওয়ার উদ্দেশ্যে বললাম, বাড়ির দায়িত্ব এখন তো দুজনের মায়ের খেয়াল রাখিস। আর বিনা কারণে কারো জন্য দরজা খুলবে না। এই বাড়ির সম্মান তো দুজনের হাতে। আমি যেন কোনো অভিযোগ শুনতে না পাই। আমার 2 বোনই চুপচাপ নিজের মাথা নিচু করে নিন। আমি 3 জনকে বিদায় বলে শহরের জন্য বেরিয়ে পড়লাম। আজ প্রথমবার আমার হৃদয় দুঃখে ভারী হয়ে উঠল। আমি পিছনে ফিরে এক ঝলক নিজের ছোট্ট বাড়ির দিকে দিলাম। আমার চোখ ভিজে উঠল, কেননা আমি জানতাম না আজকের পরে আমি কবে ফিরে আসতে পারব। বাবার মৃত্যুর পরে খুব বেশি আত্মীয় স্বজন আমাদের খোঁজ খবর নিত না। সবাই হয়তো এটাই ভাবতাম যে আমরা তাদের কাছে কিছু চেনা অবশ্যই। কিন্তু না তো আমি কখনো কারো সামনে হাত পেতেছি, আর না তো হাত পাতার কথা ভেবেছি।
আমি বাস্তবে ফিরে এলাম। কিন্তু আমার চোখে বারবার জল চলে আসছিল। হৃদয়ে এত জোরে জোরে ধুকপুক করছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারব না। হঠাৎ করে সেই সময় আমার এরকম অনুভব হল যেন আমাকে কেউ দেখছে। তাই আমি এদিক ওদিক নজর ঘোরালাম। কিন্তু আমার আশেপাশে এমন কেউ ছিল না যে আমার দিকে ধ্যান দিচ্ছিল। যদিও আমার এরকম অনুভূতি হচ্ছিল যেন কেউ আমার উপর নজর রাখছে। যাই হোক, আমার বাস এসে গেছে, তাই আমি শেষবারের মতো নিজের গ্রামের দিকে তাকিয়ে বাসে উঠে পড়লাম। আজকে প্রথমবার আমি আমার গ্রাম থেকে দূরে যাচ্ছি। ভগবানের ভরসায় নিজের মা বোনকে ছেড়ে এসেছি। আমার শুধু একটাই ভয় ছিল, কোথাও কারো খারাপ নজর আমার মা বোনের উপর না পড়ে যায়। কেননা আমাদের বেশিরভাগ প্রতিবেশীও খুব একটা ভালো না। বাস চলছিল, কিন্তু আমার সে রকম মনে হচ্ছিল যেন কেউ আমাকে ফলো করছে। কিন্তু কে, আমি অনেক খুঁজেও বুঝতে পারলাম না। একটা লম্বা সফরের পরে রাতে ৩টার কাছাকাছি শহরে পৌঁছলাম। শহরে আমার সবচেয়ে প্রিয় বন্ধু এতে থাকতো, যার ভরসায় আমি এখানে এসেছি। আমাকে যে অ্যাড্রেস দিয়েছিল আমি সেখানে পৌঁছে গেলাম। যখন আমাকে দেখল তখন খুব আনন্দের সাথে আমাকে স্বাগত জানালো। ও বলল, আকাশ, তোর টেনশন নেওয়ার কোনো দরকার নেই। যখন তুই এখানে আসার হিম্মত করতে পেরেছিস তখনই সফল হবি। আমি তোর জন্য একটা ভালো চাকরি খুঁজে রেখেছি। কালকে সেখানে গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা, যদি সেখানে ভালো বেতনের কথাবার্তা হয়ে যায় তাহলে তুই সেখানে চাকরি করতে শুরু করে দিবি। সেখানে থাকার একটা কোয়ার্টার দেবে, যেখানে তুই শান্তিতে নিজের জীবন কাটাতে পারবি। যখন আমি এই কথা শুনলাম তখন আমার হৃদয় শান্তিতে ভরে উঠল। না হলে আমি সেটাই ভাবছিলাম যে শহরে আসার পরে আমাকে ধাক্কা খেয়ে বেড়াতে না হয়। সেই রাতেই নীতিশের বাড়িতে থাকলাম। ওর বাড়ির লোকেরাও আমার সাথে খুব ভালো ব্যবহার করল। ওর মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা, সততার সাথে কাজ করো। মাঝ রাস্তায় ফিরে যাওয়ার ব্যাপারে ভেবো না। এই শহরে অনেক বড়, তুমি নিশ্চয় সফল হবে। আন্টির কথা শুনে সত্যি আমি সান্ত্বনা পেয়েছিলাম। আর আমি ভগবানকে ধন্যবাদ দিলাম যে আমি এত ভালো বন্ধু পেয়েছি। আমি গ্রামে খবর পৌঁছে দিয়েছিলাম যে আমি খুব ভালোভাবে এখানে পৌঁছে গেছি। পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে আমার জন্য আসা নতুন কিরণ নিয়ে এলো। সকাল সকাল নাস্তা করার পরে সাগর নিজেই আমাকে চাকরি জায়গায় নিয়ে গেল। ও আমার জন্যই নিজের কাজ থেকে ছুটি নিয়েছিল। যদিও ছুটি করাতে টাকা কেটে নিত, কিন্তু আমাকে এটাও বল যে তোর চেয়ে বড় আমার কেউ নেই। আমি আবার একবার ওকে ধন্যবাদ দিলাম। আমরা দুজন একটা ফ্যাক্টরিতে পৌঁছলাম। সেখানে যাওয়ার পরে না জানি ও কার নাম নীল। আর সঙ্গে সঙ্গে ম্যানেজার আমাদের কাছে সে গেল। সাগর তার সাথে কথাবার্তা বলছিল, আর আমি এদিক ওদিক চোখ বোলাচ্ছিলাম। এটা একটা প্যাকিং কোম্পানি যেখানে বিস্কুট প্যাক করা হয়। ম্যানেজার আমাকে ৩০,০০০ বেতনে রেখে দিল। এটা আমার জন্য অনেক বেশি ছিল, কেননা গ্রামে আমি শুধু ৭-৮ হাজার বেতন পেতাম। আমি ভগবানকে ধন্যবাদ দিলাম যে আমি এত টাকা বেতন পাব। সেই ম্যানেজার আমাকে থাকার জন্য একটা কোয়ার্টার দিল, যেখানে আমি শান্তিতে থাকতে পারতাম। এই ঘরে কেউ ছিল না। এটা এক কামরার কোয়ার্টার। এটা দেখে আমি শান্তির শ্বাস ছাড়লাম, কেননা বেশি লোকের সাথে থাকা আমার পছন্দ ছিল না। সাগর আমাকে এখানে ছেড়ে যাওয়ার সময় বলেছিল ও রবিবার আমার সঙ্গে দেখা করতে আসবে। আমিও হাতে মাথা নাড়িয়ে দিয়েছিলাম। দিন এভাবেই কেটে গেল, আর পরের দিন আমি আমার কাজে পৌঁছে গেলাম। ম্যানেজার স্যার খুব ভালো। তিনি আমার খুব সাহায্য করতেন, সমস্ত কাজ তিনি আমাকে শিখিয়ে দিলেন। আর বললেন, যদি তুমি সততার সাথে ভালোভাবে কাজ করতে থাকো তাহলে তোমার বেতন বাড়িয়ে দেওয়া হবে। তার এই কথা শুনে ভেতরে ভেতরে আমার আনন্দ হচ্ছিল। আর আমি হৃদয় লাগিয়ে কোম্পানির কাজ করতে শুরু করে দিলাম। গ্রাম থেকে শহরে আসা প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে। আর এই ১ সপ্তাহের মধ্যে প্রায় সময় নজর আমার নিজের চারপাশে অনুভূত, যেটা আমি বাসে চড়ে শহরে আসার সময় অনুভব করেছিলাম। আজকে দুপুর বেলা যখন ক্যান্টিনে খাবার খেতে বসলাম তখন হঠাৎ করে আমাকে খুব ভালো ভালো খাবার সাজিয়ে দেওয়া হলো। কারণ জিজ্ঞেস করলে তারা বলল, আজকে স্টাফদের মধ্যে সবচেয়ে ভালো মেম্বারকে পার্টি দেওয়া হয়েছে। আমি হতবাক হয়ে গেলাম যে এটা কিভাবে হতে পারে। আমি তাড়াতাড়ি করে নিজের জায়গায় দাঁড়িয়ে গেলাম। আর সেই ওয়েটারকে বললাম, দেখো ভাই, যদি এটার টাকা তুমি আমার কাছ থেকে নাও তাহলে আমি দিতে পারব না।
তুমি আমাকে সিম্পল খাবার এনে দাও, আমি সেটা দিয়েই নিজের পেট ভরে নেব। আমি ওসব খেতে পারব না। তখন সে আমার কাছে বলল, চুপচাপ এটা খেয়ে নাও। এটা তোমার জন্যই বানানো হয়েছে, উপর থেকে অর্ডার আছে যে তোমাকে এগুলো দেওয়া খুব জরুরি। আমি হতবাক হয়ে চিন্তা করছিলাম যে এটা কিভাবে হতে পারে, লোকজন আমার সাথে এত ভালো ব্যবহার কিভাবে করতে পারে। কেননা আমি শুনেছিলাম গ্রাম থেকে আসা লোকেদের শহরে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। যাই হোক, আমি চুপচাপ খাবার খেয়ে নিলাম। সেই খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছিল। এতদিন পরে আজকে আমি পেট ভরে খাবার খেলাম। না হলে এখানে আসার পরে তো সবসময় আমি টাকা বাঁচানোর চেষ্টা করতাম। সময়ের গতি না কখনো থেমেছে আর না কখনো থামতে পারে। সে নিজের গতিতে ছুটতে থাকে। কিন্তু আমি জানতাম না যে সময় আমার জীবনে এভাবেই পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আজকে রবিবার, তাই আমার বন্ধুর সাথে দেখা করার কথা ছিল। আমাদের দুজনের উদ্দেশ্য বাইরে কোথাও খাবার খাওয়া ছিল। ও আমাকে বলেছিল যে ও আমাকে এই শহর ঘোরাবে। ও আসার পরে আমরা দুজন কাছের পার্কে পৌঁছালাম। আমরা বসেছিলাম। তখন সাগরের ফোন এলে ও কথা বলতে সাইডে চলে গেল। হঠাৎই আমার নজর একটা মহিলার উপরে পড়ল, যে মাটিতে বসে না জানি কি করছিল। আমি তাকে সাহায্য করার উদ্দেশ্যে তার কাছে এসে বললাম, সব ঠিক আছে তো, আপনার কোনো সাহায্য লাগবে? তিনি এক নজরে আমার দিকে তাকিয়ে রইলেন। তার এরকম অদ্ভুতভাবে তাকানো আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। এরপরে সে চলে যাওয়ার সময় এমন একটা হাসি দিল, যাতে না জানি কেন আমার বিপদের সংকেত অনুভব হল। কিন্তু আমি চুপ থাকলাম। হাঁটতে হাঁটতে ওকে বললাম, তোর কারণে আজকে আমি এই পজিশনে পৌঁছেছি। না হলে আমি কখনোই এত ভালো চাকরি পেতাম না। সাগর, যত ধন্যবাদ দিই ততই কম হবে। আমি আরও কিছু বলতাম। তার আগেও এতে আমার কোনো হাত নেই। এটা তোর ভাগ্যে ছিল। তাই তো এত ভালো চাকরি পেয়ে গেছিস। ব্যাস, এখন তো মন লাগিয়ে পরিশ্রম কর। ওই ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে, সে তো বেতন বাড়িয়ে দেবে। এ কথা শুনে আমি খুব খুশি হলাম আর ওর দিকে তাকিয়ে সংকোচের সঙ্গে বললাম, সাগর, তোকে একটা প্রশ্ন করি? প্রশ্ন জিজ্ঞেস করব? আমার প্রশ্ন হাতে মাথা নাড়িয়ে দিল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমার জন্য তুই এত ভালো চাকরি কিভাবে পেয়ে গেলি। আর এটা যখন এত ভালো চাকরি, তখন তো এই চাকরির ফায়দা কেন আসেনি? তুই আমাকে এই চাকরি কেন খাইয়ে দিলি? আমার প্রশ্নের উত্তরে ও হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, যার যেটা কপালে থাকে সেটাই পায়, আমার ভাগ্যে চাকরি ছিল না। আমি চাই ভগবান তোকে এর চেয়েও বেশি দিন তুই এখানে কাজ করতে থাক। অবশ্যই কিছু না কিছু পাবেই। ও কেমন ঘাবড়ানো আন্দাজ এই কথাটা বলল। না জানি কেন ঘাবড়ে গিয়েছিল। যাই হোক, আমি নিজের মাথায় হাতে দাঁড়িয়ে ওর সঙ্গে খাবার খাওয়ার জন্য হোটেলের দিকে রওনা হয়ে গেলাম। খেতে খেতে আমি ওর বাড়ির লোকেদের ব্যাপারে জিজ্ঞেস করলাম, যদিও হ্যাঁ আর না তে সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছিল। কিন্তু না জানি কেন আমার এরকম অনুভব হলো যে ওর হয়তো আমার প্রশ্ন করা ভালো লাগছে না। এই কারণে আমিও চুপ হয়ে গেলাম। কিছু সময় পরেও আমার দিকে তাকিয়ে বলল, তোকে একটা কথা জিজ্ঞেস করব? আমি হাতে মাথা নাড়িয়ে দিলাম। আমার দিকে তাকিয়ে বলল, তুই কখনো কোনো মেয়েকে ভালোবেসেছিস? আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে দেখলাম আর মাথা নাড়িয়ে দিলাম। আমি আর কিছু বলতাম। ও বলল, ব্যাস এটাই জিজ্ঞেস করার ছিল। আর কিছু না, চল আমরা খাবার খাই। ও খুব তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দিল। কিন্তু না জানি কেন আমার এরকম অনুভূতি হচ্ছিল যে ও আমার কাছে কিছু লুকোচ্ছে। কিন্তু আমি এ কথা জিজ্ঞেস করা ঠিক মনে করলাম না। আমরা দুজনে একসাথে খুব সুন্দর ডিনার করলাম। আর তারপরেও আমাকে কিছুটা শপিং করানোর জন্য মার্কেটে নিয়ে গেল। আমি আজকের আগে এত বড় মার্কেট কখনো দেখিনি বাবা। শহরে আসতে যেতে থাকতো আর সেই আমাদের প্রয়োজনের জিনিস নিয়ে যেত। আমার শহরে আসার ইচ্ছে কখনোই ছিল না। আর না তো ইচ্ছা কখনো আমার হৃদয়ে জেগেছিল। কিন্তু অবস্থা আমাকে বাধ্য করে দিয়েছিল। আমার সুন্দর গ্রাম, নিজের ভালোবাসার মাটি আর নিজের ভালোবাসার লোকেদের ছেড়ে এই শহরে এসে থাকতে। সাগর প্রায় 10টার দিকে আমার কথা ছেড়ে চলে গেল। আজকে রাত আমার খুব ভালো কেটেছে, কিন্তু আজকে সাগরের হাব ভাব আলাদা আলাদা মনে হচ্ছিল। না জানি কেন আমার বারবার এরকম মনে হলো যে কিছু একটা গড়বড় অবশ্যই আছে, যেটা আমার কাছ থেকে লুকানো হচ্ছে। কিন্তু আমি জিনিসটা বুঝতে পারছি না।
ওই বয়স্ক মহিলার সাথে দেখা হওয়া, তারপরে অদ্ভুত ব্যবহার, এই সব নিয়ে চিন্তা করতে করতে কখন ঘুমের গভীরে হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না। পরের দিন সকালে আমি সময়ের আগেই উঠে গেলাম। এরপর যখন নিজের কোয়ার্টারের বাইরে এলাম, তখন দেখলাম নিচে একটা ছিটির খাম পড়ে আছে। আমি অবাক হয়ে সেই খামের দিকে দেখে ভাবলাম, এইখানে কে রেখে গেছে? আমি নিচু হয়ে সেই খামটা হাতে নিলাম। এতে কি আছে? কিন্তু না জানি কেন আমার এই খামের মধ্যে টাকা অনুভব হলো। এরপর যখন ভেতরে দেখলাম তখন আমার চোখ বড় বড় হয়ে গেল। কেননা খামের ভেতরে ৫ টাকার অনেক নোট ছিল। এটা দেখে ভয়ে আমার হাত কেঁপে উঠল। যদিও আমি ২-৩ বছর হয়ে গেছে এখানে, কিন্তু আজ অবধি এত টাকা একসাথে নিজের হাতে কখনো নিইনি। আমি তাড়াতাড়ি ছটার মধ্যে ঢুকে গেলাম। আমি আশেপাশে নজর দিয়েছিলাম, কিন্তু আশেপাশে এমন কেউ ছিল না যার কাছ থেকে এই টাকা পড়তে পারে। আমার মনে হলো যেন এই টাকা আমার কাছে পৌঁছানো হয়েছে, কেননা সেই খাম আমার দরজার সামনে রাখা ছিল। আমি অনেকক্ষণ ধরে সেখানে তাকে দেখতে থাকলাম, আর তারপরে হিম্মত করে টাকা গুনতে শুরু করলাম। সেখানে ৩ লাখ টাকা ছিল। মন হলো আমি সাগরকে ফোন করে সমস্ত ঘটনা বলি, কিন্তু আবার আমি চুপ করে গেলাম। জানি না কেন এই সব কিছু সাগরকে বলা আমার ঠিক মনে হচ্ছিল না। কেননা আমার মনে হচ্ছিল যে আমি যদি এই সব কিছু বলি, তাহলে ও এটাই ভাবি যে আমি এটা চুরি করেছি। আমি চুপচাপ আমার জমা করা টাকার মধ্যে সেটা রেখে দিলাম, আর কোয়ার্টারে তালা লাগিয়ে কাজের জন্য বেরিয়ে পড়লাম। কিন্তু আমি শান্তি পাচ্ছিলাম না। সারাদিন আমার এই চিন্তাতেই কেটে গেল যে এই টাকা অন্য কারো, যেটা ভুল করে আমার কাছে এসে পড়েছে। আজকে ওটা আমাকে ভালো ভালো খাবার দিল, আর এই জিনিসটা আমাকে আরও একবার হতবাক করে রেখেছিল। যদিও আমি চুপচাপ খাবার খেয়ে নিজের কাজে বিজি হয়ে গেলাম। আজকে দুর্ভাগ্যক্রমে এদের খুব খারাপ। এই কারণে ওয়ার্কারদের খুব তাড়াতাড়ি ছুটি দেওয়া হয়েছিল, কেননা অনেক ওয়ার্কারের কোয়ার্টার অনেক দূরে ছিল। আমি কোম্পানি থেকে বেরিয়ে বাড়িতে এসে কোয়ার্টারের দরজা খুলে ভেতরে ঢুকে গেলাম। আমি আরেকবার সেই টাকার কাছে গিয়ে বাক্স খুলে সেগুলো দেখতে লাগলাম। একবার ভাবলাম মাকে ফোন করে এই সব জিনিসের ব্যাপারে বলি, কিন্তু আবার ভাবলাম না জানি সে আমার ব্যাপারে কি ভাবে। এই কারণে কোনো কিছু বলা ঠিকমতো হলো না। এরপর বৃষ্টি শুরু হলে চুপচাপ শুয়ে বসে রইলাম। কিছু সময় পরে আমার দরজার কাছে মনে হল কেউ আছে। আমি হতবাক হয়ে দরজার দিকে তাকালাম যে এই সময় আমার দরজার কাছে কে আসতে পারে। এটা ভেবে যখন আমি দরজার কাছে গিয়ে দরজা খুললাম, তখন কয়েক মুহূর্তের জন্য আমি পাথরের মতো শক্ত হয়ে গেলাম। কেননা আমার সামনে দাঁড়িয়ে সে কোনো পুরুষ নয়, বরং একজন যুবতী মেয়ে, যে ভিজে যাওয়ার কারণে তার কাপড়ের সাথে ছিটকে গিয়েছিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে, সবকিছু ঠিক আছে তো? আমি যাকে দেখছিলাম সে তো ১৭ বছরের বয়সী খুব সুন্দরী যুবতী মেয়ে। সে দেখতে এত সুন্দর ছিল যে আমার মনে হচ্ছিল সে যেন কোন পরী। আমি তার থেকে হতভম্ব চোখে তাকিয়ে বললাম, কি হয়েছে? আপনি কি বৃষ্টিতে ভেসে গেছেন? সে আমার দিকে তাকিয়ে হঠাৎ করে আমার সামনে হাত জোর করে বলল, ভগবানের জন্য আমাকে সাহায্য করুন, আমি খুব বিপদে আছি। আমি আমার অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম, কিন্তু কিছু গুন্ডা আমার পিছনে পড়ে গেছে। তারা আমার সম্মানহানি লুট করতে চায়। আমি খুব ভয়ে আছি, আর আমার বাড়ি অনেক দূরে। আমি কি আপনার কোর্টের ভিতরে আসতে পারি? সে এতটাই ভয়ে ভয়ে বলল যে কয়েক মুহূর্তের জন্য আমি টেনশনে পড়ে গেলাম যে এই মেয়েকে আমার নিজের বাড়িতে আশ্রয় দেওয়া উচিত নাকি তাকে নিষেধ করে দেওয়া উচিত। কিন্তু আমার মনুষ্যত্ব আমাকে অসহায় করে দিল, আর আমি তাড়াতাড়ি করে আমার ঘরের দরজা সেই মেয়ের জন্য খুলে তাকে বললাম, আপনার চিন্তা করার দরকার নেই, আপনি যত সময় থাকতে চান থাকতে পারেন। এটা বলেই আমি সেই মেয়েটাকে ভেতরে আসার জায়গা করে দিলাম, আর সে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে এসে গেল। আমি তার দিকে তাকিয়ে থাকতে থাকতে বললাম, কিন্তু আপনি এত রাতে অফিস থেকে কেন বেরিয়েছেন? আপনি তো জানেন যে ওয়েদার কত খারাপ হয়েছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ব্যাস সেটাই ভুল হয়ে গেছে। আজকে কাজ অনেক বেশি ছিল, এই কারণে আমাকে অনেকক্ষণ অফিসে থাকতে হয়। কিন্তু আমি জানতাম না যে কিছু বদমাশ ছিল আমার পিছনে অপেক্ষা করছে। আমি বাইরে আসার সাথে সাথে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি।
ব্যাস আজকের রাতটা আপনার করে থাকতে দিন। আমি সকালে চলে যাব। আমি আপনাকে এর জন্য ভাড়া দিতে রাজি আছি। আমি তাড়াতাড়ি করে বললাম, না না, আমি এতটা নির্লজ্জ না যে কোনো মেয়েকে সাহায্য করার জন্য তার কাছ থেকে টাকা নেব। আপনি আমার এখানে থাকতে পারেন। আমি এখানে দরজার কাছে ঘুমিয়ে যাব। আপনি ভেতরে ঘুমিয়ে যান। সেই মেয়েটা সঙ্গে সঙ্গে বলল, না না, আপনি আপনার ঘরের ভেতর আরাম করুন। আমি আপনাকে অসুবিধায় ফেলতে চাই না। আমি এখানে ঘুমিয়ে যাব। আমি বললাম, না, আপনাকে কিছুতেই এখানে ঘুমাতে দিব না। আপনি বিছানায় গিয়ে ঘুমান। আমি দরজার কাছে গিয়ে ঘুমাব। কেননা আমার নিজের 2টা বোন আছে। এই সব কিছু ভেবেই আমি সেই মেয়েটাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ঘরের ভিতরে পাঠিয়ে দিলাম। আর আমি সোফাতে বসে সেই মেয়েটার ব্যাপারে ভাবতে লাগলাম। আজকে আমার খুব খারাপ লাগছিল যে পুলিশ কতটা নৃশংস হয়। যদি সুযোগ পায় তাহলে। আমি একজন পুরুষ, তাই এসব ভেবে আমার খুব খারাপ লাগছিল। এরপরে সোফায় মাথা দিয়ে শুয়ে পড়লাম। এখন আমার চিন্তা সেই 2 লাখ টাকা নিয়ে, যেটা আমি সকালে পেয়েছিলাম। এখন আমার মনে হচ্ছিল যে আমি সেই টাকাগুলো দান করে দিই, কেননা জানি এটা আমার জন্য পরীক্ষা কিনা। তারপরে আমি এটাও ভাবলাম যে আমার 2 বোন আছে, তাদেরকে আমার বিয়ে দিতে হবে। তাই তাদের যৌতুকের জন্য আমার অনেক টাকার দরকার। এসব চিন্তা করতে করতে কখন গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। সকালবেলা যখন আমার চোখ খুলল, তখন সকাল 8টা বাজে। না জানি কেন আজকে আমার ঘুম খুব বেশি হয়েছিল। না হলে এমনি আমি 6টা সাড়ে 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের হাতে নাস্তা বানিয়ে খেয়ে কোম্পানির উদ্দেশ্যে বেরিয়ে যেতাম। সকালে ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে আমি সেই মেয়েটির ঘরে গেলাম। আমি গিয়ে ঘরের দরজা খুললাম, কিন্তু সে কোথাও নেই। এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। তারপরে আমার মনে হলো হতে পারে সে আমার ওঠার আগেই চলে গেছে। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম দরজা খোলা। আমি গভীর শ্বাস নিয়ে নিজেকে সান্ত্বনা দিলাম। আর ভাবলাম আমার কপালে হয়তো লেখা ছিল, এই জন্য তার সাথে আমার দেখা হয়ে গেছে। যাই হোক, আমি সবকিছু মাথা থেকে বের করে দিয়ে নাস্তা বানাতে লাগলাম, যাতে তাড়াতাড়ি কোম্পানির জন্য তৈরি হতে পারি। তারপরে হঠাৎই আমার খেয়াল এলো যে আমি নিজের ঘর ভালোভাবে দেখি, হতে পারে সে আমার জন্য চিঠি রেখে গেছে। আমি তো দরজা থেকেই দেখেছিলাম, ঘরের ভিতরে গিয়ে তো দেখিনি। আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে বিছানার উপর যখন নজর পড়ল, তখন আমার মনে হলো আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে। আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেছে, কেননা আমার বিছানার চাদর রক্তে ভরেছিল। এক মুহূর্তের জন্য আমার সত্যিই এরকম অনুভব হলো যে আমার দুনিয়া শেষ হয়ে গেছে। এসবের মানে কি? বন্ধুরা, গল্পের পরবর্তী পার্ট আগামীকাল আপলোড দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দাদা, তুমি কি করছো এই দিনের বেলায়? পাশের ঘরে আমার ননদ আছে, শুনে ফেলবে তো। দাদা বলল, এত চিন্তা করার কোনো কারণ নাই। ঘরের শব্দ বাহিরে যাবে না। তারপরও দাদা আস্তে ধীরে, আমিও তো নতুন, এর আগে আমি তো কিছুই করিনি। আমার তো অনেক ভয় লাগছে দাদা। দাদা আমাকে সাহস দিয়ে বলল, ভয়ের কিছুই নেই। মানুষ যেমন একদিন মরে যাবে, ঠিক তেমনি তোরও একদিন এই কষ্ট সহ্য করতে হবে। তাই আর কোনো কথা বলিস না। তারপর দাদা আমাকে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আসল ঘটনাটি শুরু করা যাক। আমার নাম রুমানা। আমি নিজের বৌদিকে ভীষণ ভালোবাসতাম, কারণ আমার একমাত্র দাদা আমাকে ভীষণ ভালোবাসত, এবং আমি নিজের দাদা ও বৌদিকে ভীষণই ভালোবাসতাম। তারপর সেদিন রাতের বেলা আমার দাদা যখন নিজের অফিসের কাজের জন্য বাড়ি ফিরে আসতে পারেনি, তখন ভাবলাম আমি বৌদির রুমে থাকব। কারণ বৌদি যেহেতু এই বাড়িতে নতুন বউ ছিল, তাই দাদা আমাকে আগে থেকেই বলেছিল তার যদি বাড়ি ফিরতে দেরি হয় তাহলে আমি যাতে বৌদির রুমে থাকি। কারণ আমাদের বাড়িটা এতটাই বড় ছিল যে কোনো রাজপ্রাসাদের থেকে কম ছিল না। তারপর দাদার কথা মতো আমি যখন নিজের ঘর থেকে বেরিয়ে বৌদির ঘরের দিকে যাই, তখন বৌদির ঘরের দরজা খুলতেই ভেতরে দৃশ্য দেখে তো আমার চোখে ঝাপসা দেখতে পেলাম। তাদের দুজনের মাঝের এই দৃশ্য দেখে তো লজ্জা ও ঘৃণায় আমার মনে হয়েছিল
মনে হলো যে আমি এদেশ ছেড়ে চলে যাই। কারণ আমার বৌদি তো তার দাদার সঙ্গেই। আসলে আমার বৌদি যখন বিয়ে হয়ে আমাদের বাড়িতে আসে, তখন নিজের বান্ধবী হিসেবে বৌদিকে কাছে পেয়ে আমি খুবই খুশি ছিলাম। ছোটবেলায় আমার মাকে আমি হারিয়েছিলাম, তারপর দাদা ও বাবার কাছেই বড় হয়েছিলাম। তাই বৌদির বাড়িতে আসার পরে আমি ভীষণ খুশি ছিলাম। কিন্তু জানি না কেন বিয়ের পরে বৌদি যখন আমাদের বাড়িতে আসে, তখন বৌদিকে দেখে আমার মনে হতো সে যেন উদাসীন এবং মনমরা হয়ে থাকত। তারপর দাদা বৌদির বিয়ের কিছু দিন পরেই আমাদের বাড়িতে আরেকটা নতুন সদস্য আসছে, এবং তার আসার পরেই তো আমাদের বাড়ির সব কিছু পাল্টে যায়। আসলে সেদিন দুপুরবেলা আমরা সবাই একসঙ্গে মিলে যখন খাওয়া দাওয়া করছিলাম, ঠিক ওই সময় একটা ছেলে আমাদের বাড়িতে আসে, এবং সে দেখতে ভীষণ সুন্দর ছিল। ও তার সুন্দর চেহারা দেখে তো আমি প্রথম দেখাতেই তাকে পছন্দ করেছিলাম। তারপর ছেলেটাকে দেখে তো আমরা কেউ চিনতেই পারিনি। কিন্তু আমার বৌদি ওই ছেলেটিকে দেখা মাত্রই টেবিল থেকে উঠে গিয়ে তার সামনে গিয়ে দাঁড়াল, এবং সেটা দেখে তো আমি বাবা ও দাদা অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। এবং এটা তো আশ্চর্য হওয়ারই কথা, কারণ আমাদের চোখের সামনে বৌদি যখন ওই ছেলেটার দিকে তাকিয়েছিল, তখন আমি ও দাদা তো একে অপরের মুখের দিকে তাকিয়েছিলাম। তারপর বড়দিকে কিছু জিজ্ঞেস করার আগেই সে ওই ছেলেটির সাথে বাড়ির ভিতরে নিয়ে এসে খুব খুশি হয়ে বলল, ওই ছেলেটি নাকি তার দাদা হয়। ছোটবেলা থেকে নাকি সে তার ওই দাদার সঙ্গে উঠাবসা পড়াশোনা সব কিছু করেছে, এবং তার দাদা নাকি আমাদের পাড়াতেই থাকতে এসেছিল। বৌদি যখন বলেছিল ছেলেটি তার দাদা হয়, তখন আমি তো নিজের মনে মনে ভীষণ খুশি হয়েছিলাম, কারণ জীবনে প্রথমবার আমি কাউকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিলাম। তারপর ছেলেটি ঘরের ভিতরে এসে আমার বাবার পা ধরে প্রণাম করে এবং আমার দাদাকে বলে সে নাকি আমাদের পাড়াতেই থাকতে এসেছে, কারণ আমাদের এখানে নাকি তার একটা চাকরি লেগেছে, তাই সে একটা ঘর ভাড়া নেবে। তখন আমার বাবা ও দাদার কিছু বলার আগেই তো আমার বৌদি অনেক বেশি খুশি হয়েছিল। আমার দাদাকে বল, শোনো না, আমার দাদা আমাদের বাড়িতেই তো থাকতে পারে, আর তার অন্য বাড়িতে ভাড়া থাকার কি আছে? কারণ আমাদের তো এত বড় বাড়ি আছে, যে কোনো একটা ঘরে তো দাদা থাকতেই পারে। বৌদির কথা শুনে দাদাও তখন ওই ছেলেটিকে বলেছিল, শালাবাবু, তোমার অন্য বাড়িতে ভাড়া থাকার কি আছে? তোমার বোন তো ঠিক কথাই বলেছে, আমাদের এত বড় বাড়ি আছে, তুমি আমাদের বাড়িতেই তো থাকতে পারো। তখন আমার বৌদির দূর সম্পর্কের রাকেশ দাদা বলল, জামাইবাবু, আমার এই বাড়িতে থাকলে হবে না। এই বাড়িতে বেশি দিন থাকলে আমার তো নিজেকেই লজ্জা লাগবে। তাই আমি আপনাদের পাড়াতেই কোনো একটা আশপাশের বাড়িতে ভাড়া থাকব। তাহলে আমার এটা মনে হবে না যে আমি এখানে একা আছি। তোমাদের পাশে থাকলে আমার একা মনে হবে না, এবং যখন আমি ফ্রি থাকব তখন তোমাদের সঙ্গে সময় কাটাতে পারব। যেদিন থেকে আমার বৌদি দাদা আমাদের বাড়িতে এসেছিল, সেদিন থেকে কিন্তু আমি বৌদির একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে বৌদির দাদা আসার পর থেকে বৌদি কিন্তু ভীষণ খুশি ছিল, এবং বৌদির মুখে এই হাসিটা কিন্তু বিয়ের পরে আমি কোনোদিন দেখতে পাইনি। জানি না কেন, সে তো সবসময় মনমরা উদাসীন হয়ে থাকত। এদিকে বৌদি দাদা আমাদের পাশের একটা বাড়িতে ভাড়া থাকতে শুরু করেছিল, এবং সে প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসত। বৌদির দাদা যখনই আমাদের বাড়িতে আসত, তখনই তাকে দেখামাত্রই আমি কিন্তু লজ্জায় লাল হয়ে যেতাম। তাকে দেখে আমি ভীষণ হয়ে পড়তাম। এভাবে যখন প্রত্যেক দিন আমার বৌদির দাদা আমাদের বাড়িতে আসত বৌদির সঙ্গে দেখা করতে, তখন আমিও সুযোগ বুঝে বৌদির ওই তরুণ দাদার সঙ্গে কথা বলার বাহানা খুঁজতাম। এইভাবে 10-15 দিন কেটে যাওয়ার পরে কিন্তু বৌদির দূর সম্পর্কের দাদার সঙ্গে আমার একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এমনকি সে এতটাই ভালো ছিল যে আমার বাবার শরীরেরও খেয়াল রাখত। এমনকি ধীরে ধীরে বৌদির ওই দূর সম্পর্কের দাদা আমাদের এতটাই কাছের লোক হয়ে উঠেছে, তার সঙ্গে আমরা বাড়ির সমস্ত ব্যাপারে আলোচনা করতাম। এমনকি বাড়ির কোনো জরুরি কাজকর্ম থাকলে আমার দাদা সময় না পেলে আমার বৌদির সেই দূর সম্পর্কের দাদা বাড়ির কাজও করে দিত। এইভাবে বেশ কিছুদিন কাটার পরে বৌদির সেই দাদা আমার মনে জায়গা করে বসে, এবং আমি তাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলি। তারপর সেদিন সন্ধেবেলায় সুযোগ বুঝে আমি কিন্তু বৌদি দাদাকে বলে ফেলি যে আমি তাকে ভীষণ ভালোবাসি।
তারপর সেদিন সন্ধ্যায় আমার বাবা নিজের ঘরের ভিতরেই ছিল এবং বৌদিও উপরের ঘরে নিজের কাজে ব্যস্ত ছিল। ওই সময় আমি ও বৌদি দাদা নিচের ঘরে একা ছিলাম এবং আমার দাদা তো নিজের অফিসের কাজে ব্যস্ত ছিল। আমার দাদা কিন্তু তখনও বাড়ি ফিরে আসেনি। তারপর সুযোগ বুঝে আমি যখন বৌদির দাদাকে নিজের মনের কথা বলে ফেলি, তখন সে অনেক খুশি হয়ে আমাকে বলল, রুমানা, আজ তুমি আমার মনের কথা বলে ফেলেছ। আসলে প্রথম দেখাতেই আমিও তোমাকে পছন্দ করেছিলাম, কিন্তু আমি সাহস করে এতদিন ধরে তোমাকে কিছু বলতে পারিনি যে আমিও তোমাকে ভীষণ ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। তারপর আমি ও বৌদি দাদা নিজের আবেগ ধরে রাখতে না পেরে আমরা অনেক বেশি কিছু করে ফেলি। জানি না সেদিন আমার বাবা ও দাদার কথা ভুলে গিয়ে কিভাবে বিয়ের আগে আমি এত বড় ভুল কাজ করতে পেরেছিলাম যে এই ভুলের শাস্তি আমাকে আজও পেতে হচ্ছে। সেদিনের পর থেকে যখনই আমার বৌদির দাদা বাড়িতে আসত, বৌদির সঙ্গে দেখা করত, তখনই আমি তার সঙ্গে লুকিয়ে দেখা করতাম এবং আমরা দুজনে ভালোবাসার কথাও বলতাম। আমার বাড়ির লোক তো কেউ এই ব্যাপারে কিছুই জানত না যে আমরা দুজন একে অপরকে পছন্দ করতে লেগেছিলাম। এদিকে যখনই রাকেশ আমাদের বাড়িতে আসত, তখনই সে আমার সঙ্গে লুকিয়ে দেখা করার পরে আবার আমার বৌদির ঘরের ভিতরে চলে যেত। তারপর জানি না সে ঘণ্টার পর ঘণ্টা আমার বৌদির ঘরের ভিতরে না জানি কি করত। আমরা তো এটাই ভাবতাম যে বৌদি তার বাপের বাড়ির একজনকে পেয়ে খুব খুশি আছে, তাই সে ঘরের ভিতরে দরজা লাগিয়ে তার ওই দাদার সঙ্গে গল্প করে। কিন্তু সেদিন আমি যখন বৌদিকে ও রাকেশকে ডাকতে বৌদির ঘরের ভিতরে যাই, তখন তাদের ঘরের দরজা খুলতেই তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ওই সময় তাদেরকে ওই অবস্থায় দেখে কিছুক্ষণের জন্য হলেও আমি তাদের উপরে সন্দেহ করেছিলাম। আসলে আমি যখন বৌদির ঘরের দরজা খুললাম, তখন দেখলাম আমার বৌদির ঘরে তার দাদার সঙ্গে খুব হাসাহাসি করছিল, তাও দুজন একই বিছানাতে। বৌদির দাদা আমাকে রাকেশ আমার বৌদির মালিশ করে দিচ্ছিল, কারণ তার দাদার নাকি মাথায় প্রচণ্ড ব্যথা। তারপর আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বৌদি বলল, আরে রুমানা, ভিতরে আয়, দেখ না, আমার মাথায় ভীষণ ব্যথা ছিল, তাই রাকেশ আমার মাথায় মালিশ করে দিচ্ছে। বৌদির কথা শুনে আমি তখন মুচকি হেসে নিজের মনের মিছে সন্দেহটাকে দূর করে তাদেরকে বললাম, ঠিক আছে, তোমরা নিচে চলে এসো, আজকে দুপুরের খাবার প্রস্তুত আছে। আসলে আমি বৌদিকে এতটাই ভালোবাসতেন যে আমি নিজের কষ্টের দিকটা না ভেবেই তার কাজের চাপ কম করার জন্য আমি প্রত্যেক দিন দুপুরের খাবারটা রান্না করতাম, যাতে বৌদি নিজে একটু আরাম করতে পারে। সেদিন দুপুরের খাবারটা রাকেশ আমাদের বাড়িতে খেয়েছিল। সে তো বেশিরভাগ দিন আমাদের বাড়িতেই খাবার খেত, এমনকি সে রাত্রিবেলাতেও মাঝে মধ্যে লুকিয়ে আমাদের বাড়িতে আসত এবং আমার সঙ্গে দেখা করত। কিন্তু ধীরে ধীরে আমার এটা দেখে খুব আশ্চর্য লাগত যে রাকেশ প্রত্যেক দিন আমার সঙ্গে দেখা করার পরে বৌদির ঘরের ভিতরে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা দরজা লাগিয়ে তারা না জানি এমন কি কথা বলত। এই ব্যাপারে আমি একদিন আমার বৌদিকে গল্পের ছলেই জিজ্ঞেস করেছিলাম যে, বৌদি, তুমি রাকেশের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা এমন কি গল্প করো? বৌদি তখন খুব খুশি হয়ে বলেছিল যে রাকেশ তার দাদা হলেও সে নাকি তার বন্ধুর মতো, এবং আমার বৌদি রাকেশকে নাকি নিজের মনের সব কথা বলে। তাই আমি তাদেরকে আর কোনোদিন সন্দেহ চোখে দেখিনি। কিন্তু এমন নয় যে আমি কোনোদিন তাদেরকে আগে সন্দেহ করিনি। প্রথমে কিন্তু আমার তাদের দুজনের উপরে অনেক সন্দেহ হয়েছিল, তাই আমি বেশ কিছুদিন লুকিয়ে তাদেরকে দেখার চেষ্টাও করেছিলাম যে বৌদি তার দাদার সঙ্গে প্রত্যেক দিন ঘরের ভিতরে ঢুকে এমন কি করে বা কি কথা বলে। কিন্তু আমি কখনোই তাদের দুজনকে গল্প করা ছাড়া আর কিছুই করতে দেখতে পাইনি, তাই আমার মন থেকেও তাদের প্রতি খারাপ সন্দেহটা দূর হয়েছিল এবং আমি আর কোনোদিন আমার বৌদি ও তার দাদাকে সন্দেহ করিনি। এমনকি আমার দাদা তো বৌদি ও রাকেশকে চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করত। কিন্তু আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে আমার দাদার এই বিশ্বাসটা ভেঙে একদিন চুরমার হবে। তারপর বৌদির বিয়ে হতে 2 মাস হয়ে যাওয়ার পরে একদিন বৌদি বলল সে নাকি মা হতে চলেছে, এবং এই খোসামিটা শুনে আমি দাদা ও বাবা ভীষণ খুশি হয়েছিলাম। কিন্তু আমার বৌদির কথা শুনে তো আমাদের চোখ দুটো কপালে উঠে গিয়েছিল, কারণ বৌদি বলেছিল সে নাকি এই মুহূর্তে মা হতে চায় না, তাই সে ওই বাচ্চাটাকে নাকি নষ্ট করে দেবে। কিন্তু আমার দাদা আমি যখন অনেক বেশি অনুরোধ করেছিলাম, তখন আমাদের অনুরোধে বৌদি বাধ্য হয়েছিল
এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে। আসলে দাদা যখন তাকে এই বাচ্চাটাকে না বাঁচানোর কারণ জিজ্ঞেস করেছিল, তখন বৌদি ভয়ে সত্যি কথাটা বলতে পারেনি। তাই বাধ্য হয়ে মা হওয়ার সিদ্ধান্তটা বৌদিকে বাতিল করতে হয়েছিল। এদিকে রাকেশের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক যখন আরও অনেক বেশি গভীর হয়ে যায়, তখন কিন্তু আমি বাবাকে বলেছিলাম যাতে বাবা রাকেশের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলে। তারপর বাবা যখন জানতে পেরেছিল আমিও রাকেশ একে অপরকে ভালোবাসে এবং আমরা বিয়ে করতে চাই, তখন বাবা কিন্তু কোনোরকম বাধা বিপত্তি জানায়নি। কারণ বাবা নিজে রাকেশকে খুব পছন্দ করত। তারপর সেদিন সন্ধেবেলায় যখন দাদা বাড়ি ফিরে এসেছিল, তখন বাবা আমার দাদাকে আমার রাকেশের ব্যাপারে বলেছিল। তখন দাদা এটা শুনে খুশি হয়েছিল যে আমি রাকেশকে বিয়ে করতে চাই, কারণ আমার দাদাও এটা চেয়েছিল যে আমার বিয়ে রাকেশের সঙ্গে হলেই তো ভালো হবে। তারপর আমার বাবা ও দাদা যখন এই বিয়েতে রাজি ছিল, তখন তো আমি এটা ভেবে খুব খুশি ছিলাম যে খুব তাড়াতাড়ি আমার বিয়ে আমার পছন্দের ছেলের সঙ্গেই হতে চলেছে। সেদিন সারারাত তো আমি এই কথা ভেবেই খুশি ছিলাম যে আমার বিয়ের সঙ্গেই হবে। কিন্তু পরের দিন সকালবেলা আমার দাদার অফিস চলে যাওয়ার পরে বৌদি অনেকে রেগে গিয়ে আমার ঘরে এসে বলেছিল, রুমানা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই রাকেশের সঙ্গে বিয়ে করার কথা ভাবলে কি করে? তুমি কি আর কোনো ছেলে পেলি না? বৌদির কথা শুনে তো আমি অনেক বেশি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, বুদি, তোমার কি হয়েছে? তুমি এত বেশি রাগ করছো কেন? কেন রাকেশ কি ভালো ছেলে নয়? তার সঙ্গে বিয়ে করলে অসুবিধে কি? বৌদি তখন আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। কারণ বৌদি বলেছিল রাকেশের নাকি একটা অন্য মেয়ের সঙ্গে প্রেম রয়েছে। বৌদির মুখ থেকে রাকেশ সে ব্যাপারে ওই কথা শুনে তো আমি বিশ্বাস করতে পারিনি যে রাকেশ আমাকে ঠকাচ্ছিল। তারপর বৌদির কথা শুনে সেদিন রাকেশের সঙ্গে আমি এই ব্যাপারে কথাও বলেছিলাম। রাকেশ আমার মুখ থেকে সবকিছু শোনার পরে আমার মাথায় হাত রেখে দিব্যি করে বলেছিল যে সে নাকি শুধুমাত্র আমাকেই ভালোবাসে। কিন্তু আমি তো এটা বুঝতে পারছিলাম না যে এখানে মিথ্যে কথা তাহলে কে বলছিল, বুদি না বৌদি দাদা? রাকেশ যদি সত্যি কথা বলছিল, তাহলে বৌদি কেন আমাকে রাকেশের ব্যাপারে এত বড় মিথ্যে কথা বলেছিল? আমি যখন প্রথমে রাকেশের কথায় বিশ্বাস করতে চাইনি, তখন রাকেশ আমাকে বলেছিল, রুমানা, তোমার যদি আমার কথায় ভরসা না হয়, তাহলে আমি কিন্তু এক্ষুনি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি আছি। আর আমি জানি না তোমার বৌদি কেন আমার ব্যাপারে এত বড় মিথ্যা কথা তোমাকে বলেছে। আমি যদি অন্য মেয়েকে ভালোবাসতাম, তাহলে তোমার সঙ্গে প্রেম তৈরি করতাম। তারপর রাকেশ ভরসা দেওয়ার জন্য সেদিন মন্দিরে নিয়ে গিয়ে আমার সঙ্গে বিয়ে করেছিল এবং আমিও আবেগের বশে রাকেশকে বিয়ে করেছিলাম। বিয়ে করে সেদিন সন্ধে বেলায় যখন আমরা বাড়ি ফিরে আসি, তখন দাদা ও বৌদি আমাদের দুজনকে স্বামী ও বধূ অবস্থায় দেখে অনেক বেশি অবাক হয়েছিল। দাদা তো অনেক রেগে বলেছিল, রুমানা, তো এইভাবে আমাদেরকে না জানিয়ে বিয়ে করার কি ছিল? আমি তখন দাদাকে বলেছিলাম, দাদা, আমি তো তোমাকে না জানিয়ে বিয়ে করিনি। তোমরা তো সব কিছু জানতে যে আমি রাকেশ একে অপরকে কতটা ভালোবাসি, এবং আমি নিজেই তোমাকে ও বাবাকে এই কথা বলেছিলাম। তারপরেও তো তুমি রাকেশের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলনি। আর তুমি আমাকে প্রশ্ন না করে তোমার বুকে প্রশ্ন করো যে তোমার বউ কেন আমাকে রাকেশের ব্যাপারে এত বড় একটা মিথ্যে কথা বলেছিল। বৌদি তখন আমার কাছে এসে অনেক রেগে গিয়ে আমার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, তুই কি জানিস রাকেশ সে ব্যাপারে কোনো কিছু না জেনে শুনে কেন তুই এই ছেলেটাকে বিয়ে করে নিলি? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুই একবারও আমাকে বলার প্রয়োজন মনে করলি না? আমি তখন বৌদিকে বলেছিলাম, রাকেশ তো তোমার দাদা কম এবং বন্ধু বেশি হয়, তাহলে তুমি কেন চাও না যে তোমার অত ভালো বন্ধু রাকেশের সঙ্গে আমার বিয়ে হোক? বৌদি তখন আমাকে একটাই কথা বলেছিল যে দেখ রুমানা, আমি তোকে এখন কিছু বলতে পারবো না, কিন্তু তুই পরে অনেক প্রস্তাবি, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। বৌদি এই কথাটা বলে রাগ করে উপরে চলে গেছিল এবং দাদা ও বৌদির পিছনে উপরের ঘরে চলে গেছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে রাকেশ যখন আমার বৌদির এত ভাল দাদা ছিল, তাহলে আমার বৌদি কেন চায়নি যে আমার বিয়ে রাকেশের সঙ্গে হয়। তারপর বিয়ের 7 দিনের মধ্যে
কিন্তু রাকেশ আমার সঙ্গে এতটাই খারাপ ব্যবহার শুরু করেছিল যে আমার তো তার ব্যবহার দেখে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আমার কাছে জমানো টাকাগুলো ছিল, তার মধ্যে ৫ লাখ টাকার মধ্যে আমার স্বামী কিন্তু গত ৭ দিনের মধ্যেই সেই টাকা শেষ করে ফেলেছিল। জানি না সে এত টাকা কোথায় খরচ করেছিল। তারপর সেদিন রাত্রিবেলা যখন আমি আলমারি খুলে দেখি যে আমার লকারে তো ১ টাকাও নেই, তখন আমি বরের কাছে ওই ৫ লাখ টাকার হিসেব চেয়েছিলাম। তখন স্বামী আমার গালে থাপ্পড় মেরে বলেছিল, তুই আমার কাছে টাকার হিসেব চাস? তোর সাহস কি করে হলো? আর এমনিতেও আমার এখন আরও ১ লাখ টাকার দরকার আছে, তাই আমাকে এক্ষুনি ১ লাখ টাকা বের করে দে। আমি তখন বলেছিলাম, কোথা থেকে দেব তোমাকে? যে টাকা আমার কাছে জমানো টাকা ছিল, সেই টাকাগুলো তুমি সব শেষ করে দিয়েছ। আমার কাছে আর টাকা নেই। এই কথাটা শুনে সে আমাকে আবার মারতে শুরু করেছিল। তারপর সেদিন আমার স্বামী যখন আমাকে মারধর করেছিল, তখন আমার বৌদি ঘরের ভিতরে এসে শয়তানের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল। সেদিন আমি বৌদিকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম, কারণ সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে বৌদি কেন তার দাদার সঙ্গে আমার বিয়ে দিতে চায়নি। তারপর রাকেশকে আমার বৌদি বলেছিল, তোর যত টাকার প্রয়োজন হবে আমার কাছ থেকে নিয়ে যাবি, কিন্তু রুমানাকে কিছু বলবি না, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কিছু হবে না। আমি তো ভেবেছিলাম হয়তো আমার জন্যই আমার বৌদির সঙ্গে তার দাদার সম্পর্কটাও খারাপ হয়ে গেছে, কিন্তু আমার বৌদি ও আমার বরের ব্যাপারে, মানে রাকেশের ব্যাপারে যখন সত্যি কথাটা জানতে পেরেছিলাম, তখন তো আমার চোখ দুইটা যেন কপালে উঠে যাওয়ার মতোই অবস্থা হয়েছিল। এবং আপনারাও শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আসলে বিয়ের কিছুদিন পরেই রাকেশ যখন আমার উপরে মারধর করতে শুরু করেছিল, তখন আমার দাদা কিন্তু এই কথা জানতে পেরে এবং রাকেশকে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল। এমনকি আমার দাদা রাকেশকে হুমকিও দিয়েছিল যে রাকেশ যদি আর আমাকে মারধর করে, তাহলে দাদা কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না। তখন রাকেশ আমার দাদাকে বলেছিল, শোনো শালাবাবু, রুমানার সঙ্গে কিন্তু আমার বিয়ে হয়েছে। রুমানা আমার বউ, তাই আমাদের মাঝখানে তোমাদের আসার কোনো দরকার নেই। সেদিন কিন্তু আমার দাদা অনেকে রেগে গিয়ে আমার স্বামীকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমার স্বামী এতটাই নির্লজ্জ ছিল যে সে ওই মুহূর্তে আমার দাদাকেও আঙুল দেখিয়ে বলেছিল যে এই বাড়ি থেকে আমি একা যাব না, তো আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আমার বুকেও সঙ্গে করে নিয়ে যাব, এবং তাকে আমার সঙ্গে করে নিয়ে যাওয়ার পুরো অধিকার আছে। আর রুমানা যদি আমার সঙ্গে না যায়, তাহলে আমিও কিন্তু এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। সেদিন আমি বুঝে গিয়েছিলাম যে ওই শয়তানকে বিয়ে করে তো আমি নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি, কিন্তু আমি যদি দাদার বাড়িতে থাকি, তাহলে সে তাদেরকেও শান্তিতে থাকতে দেবে না। আর এমনিতেও আমার বৌদিমা হতে চলেছিল, তাই আমি চাইনি যে ওই অবস্থায় আমার বৌদি মানসিক দিক দিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাই আমি আমার স্বামীকে বলেছিলাম, আমি তোমার সঙ্গে গেলে তুমি এখান থেকে যেতে রাজি আছো তো? তাহলে আমিও তোমার সঙ্গে এখান থেকে যেতে রাজি আছি। অন্ততপক্ষে আমার দাদা ও বৌদি তো শান্তিতে থাকতে পারবে। আমি যখন আমার বরের সঙ্গে বাবার বাড়ি ছেড়ে চলে যেতে রাজি হয়েছিলাম, তখন আমার বৌদি কেঁদে কেটে আমার হাতে পায়ে ধরে বলেছিল, রুমানা, তুই এখান থেকে কোথাও যাবি না, তুই এখানে থাকবি। আমি এই শয়তানটাকে বাড়ি থেকে বের করব। কিন্তু আমি তাদের কোনো কথা শুনিনি। আমি ওই শয়তানের সঙ্গে তার বাড়িতে চলে এসেছিলাম, কিন্তু সেখানে আসার পরে তো স্বামী। কিছুদিন পর আমার বৌদির বাড়িতে আমার স্বামী গেল। তারপর আমি তার পিছু পিছু গেলাম। আসলে আমি যে তার পিছু নিয়েছিলাম সেটা জানত না। তারপর আমি আগেই বৌদির ঘরে লুকিয়েছিলাম। তারপর আমার স্বামী যখন বৌদির ঘরে ঢুকল, তখন আমি তাদের দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমার স্বামী তো বুদির সঙ্গে না, আর ভাবতেই পারছি না। তারপর তাদের দুজনের সেই দৃশ্য আমি দেখে ফেলাই। তারা চমকে উঠল। বুদি তখন বলল, আসলে ও আমার দাদা নয়, ও আমার পুরাতন প্রেমিক ছিল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।